জনগণের টাকায় বেতন হয় সরকারি কর্মচারীদের, বিনিময়ে জনগণকে সেবা দেন তারা। কাগজে কলমে এই সমীকরণ যতটা স্বচ্ছ, বাস্তবের চিত্র ততটাই জটিল। দৃশ্যপট তখনই বদলে যায় যখন দায়িত্বের আড়ালে থাকে ব্যক্তি স্বার্থ। সরকারি চাকরির শপথে নিরপেক্ষতা, স্বচ্ছতা আর দায়বদ্ধতার কথা বলা হলেও অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন এক বাস্তবতা। এক শ্রেণীর সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন যারা দাপ্তরিক ক্ষমতা ব্যবহার করে জড়িয়ে পড়েছেন ব্যবসা বাণিজ্যে। কেউ সরাসরি নিজের নামে প্রতিষ্ঠান খুলছেন, আবার কেউ আরও এক ধাপ এগিয়ে স্ত্রী, সন্তান কিংবা ঘনিষ্ঠ আত্মীয়ের নামে তৈরি করেছেন ব্যবসার কাঠামো। লাইসেন্স স্ত্রীর নামে, বিনিয়োগ নিজের, আর সেই প্রতিষ্ঠানের কাজও বাগিয়ে নিচ্ছেন নিজের ক্ষমতা আর প্রভাব খাটিয়ে। এখানেই শেষ নয়, নামমাত্র মূল্যে জমি কিনে পরে তা বেচাকেনায় বিপুল মুনাফা অর্জনের অভিযোগও অনেক। প্রশ্ন উঠছে, এই বিনিয়োগের উৎস কি? সরকারি চাকরি বিধিমালায় স্পষ্টভাবে বলা আছে, অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মচারী, এমনকি তার পরিবারের সদস্যরাও ব্যবসা বাণিজ্যে যুক্ত হতে পারবেন না। সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা তো মেইন কাজ হচ্ছে জনগণের কাজ করা, জনগণের জন্য সেবা দেওয়া, এবং তার জন্য তাদের যে বেতন হয় যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী, এটা কিন্তু আমাদের রাজস্ব বাজেট থেকে হয়, কোনো উন্নয়ন বাজেট থেকে হয় না। ফলে রাজস্ব বাজেট মানে জনগণের ট্যাক্সের টাকা, সব জনগণের করের টাকায়। যে কারণেই আমাদের সরকারি চাকরি আইনের বিভিন্ন যে বিধি আছে, বিশেষ করে চাকরি বিধিমালা 1979, সেইটা 17 অনুযায়ী ব্যবসা করতে গেলে পারমিশন নিতে হবে। আপনি যেটা বলছেন এক্ষেত্রে ওনারা পারমিশন নেননি। সেখানে এরকম দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এইটা একটা নৈতিক অপরাধ এবং আইনত অপরাধ। যারা আইন মানাতে বাধ্য করে, অভিযোগ যদি তাদের বিরুদ্ধে ওঠে, তখন আপনি কি বলবেন? আমাদের এবারের অনুসন্ধানে বেরিয়ে এসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের শীর্ষ কয়েক কর্মকর্তা তাদের স্ত্রী এবং ভাইয়ের নামে খুলে বসেছেন আবাসন ব্যবসা। শুনলে আরও অবাক হবেন যে পরিচয়ে পুলিশ কর্মকর্তা হলেও পরোক্ষভাবে জড়িয়ে গেছেন এই ব্যবসায়। প্রশ্ন হচ্ছে, সরকারি কর্মচারী হয়েও এরাই কি প্রথম ব্যবসায় জড়িয়ে গেছেন? উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে ভুরি ভুরি উদাহরণ। এর মধ্যে কয়েকজন চরিত্রকে আপনারাও বেশ ভালো চেনেন। চলুন তাদের অতীত ইতিহাস দেখে আসা যাক। বেসরকারি প্রতিষ্ঠান জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা শারমিন হুসাইন, যিনি সাবরিনা চৌধুরী নামেও পরিচিত। সরকারি চাকরিতে বহাল থেকেও নিজস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে করোনা টেস্টের ভুয়া সনদ দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। পরবর্তীতে ব্যবসায়িক সম্পৃক্ততার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করে সরকারি প্রতিষ্ঠান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইডিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর এম মোশাররফ হোসেন। অভিযোগ, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি লাভস অ্যান্ড লাইভস অর্গানিক লিমিটেড সহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে সঙ্গে সম্পৃক্ততা। শুধু তাই নয়, এসব প্রতিষ্ঠানে সরাসরি যুক্ত ছিলেন তার স্ত্রী জান্নাতুল মাওয়াও। বিভিন্ন অনুসন্ধানে উঠে আসে এই তথ্য। দুদক করে মামলা। সর্বশেষ আদালত তলব করেছে এই দম্পতির আয়কর হিসাব। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান, তার বিরুদ্ধেও রয়েছে একই ধরনের অভিযোগ, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা লঙ্ঘন। তদন্তে উঠে এসেছে তার নিজের নামের পাশাপাশি স্ত্রী ও সন্তানদের নামেও রয়েছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা, যা স্পষ্টভাবে সরকারি চাকরির আচরণবিধির গুরুতর লঙ্ঘন। বর্তমানে তিনি কারাগারে। পুলিশের সাবেক মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ দায়িত্ব ছাড়ার পর তার নামেও বেরিয়ে আসে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য। অথচ আইজিপি হিসেবে যোগ দিয়েই তিনি অধস্তন কর্মকর্তাদের বলেছিলেন, ধনী হতে চাইলে চাকরি ছেড়ে ব্যবসা করুন। এবার পরিচয় করিয়ে দিচ্ছি
তিনজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সঙ্গে, যাদের নাম আমাদের এই অনুসন্ধানে বারবার ফিরে আসবে। এই নামগুলো মনে রাখুন। 15তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন গাজী জসিমউদ্দিন। বর্তমানে অতিরিক্ত আইজিপি হিসেবে শিল্প পুলিশের প্রধানের দায়িত্বে রয়েছেন তিনি। একই ব্যাচের কাজী ফজলুল করিম 5 আগস্টের পর পুলিশ সদর দপ্তরে ডিআইজি অ্যাডমিন হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ স্টাফ কলেজের রেক্টর। আর তাদের ব্যাচমেট মনির হোসেন বর্তমানে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত জীবনে তিনজনই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষায় ছিল তাদের সরাসরি ভূমিকা। আমাদের অনুসন্ধান বলছে এই 3 কর্মকর্তার পরিবারের সদস্যদের নামেই গড়ে উঠেছে একাধিক আবাসন ব্যবসা। সেই 3 পত্নীর সাথে এবার পরিচিত হওয়া যাক। একজন গাজী জসিমউদ্দিনের স্ত্রী খালেদা আমিন, আর বাকি দুজন হলেন কাজী ফজলুল করিমের স্ত্রী নুজহাত ফাতেমা এবং মনির হোসেনের স্ত্রী উম্মে কুলসুম। এবার অভিযোগ প্রমাণের পালা। তবে অভিযোগ প্রমাণের আগে আবারও আইন ও বিধিমালা সম্পর্কে জানতে আমরা হাজির হই সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মামুন মাহবুবের সামনে। পুলিশ দেখলে এমনি মানুষ অনেক সময় মিসইউজের অভিযোগ আসে, কিছু ন্যায্য কিছু, তো সেই হিসেবে তাদের ব্যবসা তো এটা তো বোঝাই যাচ্ছে তারা তাদের চেয়ারকে ইউজ করে প্রাইমারিরই ধারণা ব্যবসা বাড়াচ্ছে, তাও সরকারের অনুমতি ছাড়া। তাদের যদি এতই ব্যবসার প্রতি অনুরাগ হয় তাহলে তো উচিত ছিল চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করা, সেটা সবাই অ্যালাউ করবে। তা আমি মনে করি সরকার এটা একটা টেস্ট কেস হিসাবে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থা খুব সুচারুভাবে এটাকে নেওয়া, রুল অফ ল ফলো করে, ডিউ প্রসেস ফলো করে আইনগত ব্যবস্থা নেওয়া, যাতে আর কেউ কোনো দিন এ ধরনের অন্যায় কাজে যুক্ত না থাকে। যেখানে একজন কর্মকর্তা একই সঙ্গে নিয়ন্ত্রক আবার সুবিধাভোগীও, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সুশাসন, ব্যাহত হচ্ছে ন্যায্য প্রতিযোগিতা। আর এই কারণেই চাকরি বিধিমালায় সরকারি চাকরির পাশাপাশি নিজ কিংবা স্বজনদের নামে ব্যবসা না করার জন্য বলা হয়েছে। এবার দেখব পুলিশ কর্মকর্তারা কিভাবে আড়ালে থেকে পরোক্ষভাবে ব্যবসায় জড়িয়ে যাচ্ছেন। ফিরছি ছোট্ট একটি বিরতির পর। সরকারের দায়িত্বে থাকা উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের স্বজনদের নাম এসেছে একাধিক প্রতিষ্ঠানের নথিতে। কোম্পানির মেমোরেন্ডাম, পরিচালক তালিকা সব কিছু মিলিয়ে তৈরি হচ্ছে এক জটিল সম্পর্কের জাল, যেখানে ক্ষমতা, ব্যবসা আর ভূমি দখলের অভিযোগ একসঙ্গে মিশে গেছে। এত ব্যবসা থাকতে কেন এই ব্যবসা? গল্পটা শুরু করা যাক। রাজধানী ঢাকা প্রতিদিন গড়ে উঠছে শত শত নতুন ভবন। তিল পরিমাণ ফাঁকা নেই শহরে, তবুও থামছে না নির্মাণ কাজ। প্রায় 3 কোটি মানুষের এই শহরে মোট ভবনের সঠিক সংখ্যা নেই খোদ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কাছেও। কারণ এই শহরে দাঁড়িয়ে আছে অসংখ্য ভবন, যার অনেক ভবনের নেই কোনো অনুমোদন। ঢাকা শহরে যদি একটু সবুজের ছায়া পাই তাহলে এই ক্যাম্পাসে আমরা একটু দেখতে পাই। এছাড়া আমাদের পুরো ঢাকা শহরটা একটা কনক্রিটের জঞ্জাল হয়ে গেছে, আর এটার কারণে আমাদের মেন্টাল হেলথ থেকে শুরু করে সব কিছু এখন আসলে আমরা একটু টেন্স থাকি, একটু সব কিছু আমাদের এখন এটার কারণে ইনফ্লুয়েসড হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে যে আমাদের এয়ার পলিউশন। যেমন আমাদের AQI কিন্তু 390, 400 এরকম থাকে, পৃথিবীতে সর্বোচ্চ খারাপ। গাছে তো হলো মানুষের অক্সিজেন, এই অক্সিজেন যদি আপনারা কাইটা হেলে যদি বিল্ডিং বানান তাহলে মানুষ তো বাঁচবে কেমনে? মানুষ তো অক্সিজেন ছাড়া তো বাঁচতে পারবে না। ঢাকা এখন শুধু একটি শহর নয়, চারপাশে ছড়িয়ে পড়া এক বিশাল নগরায়ন। উত্তরে গাজীপুর, পূর্বে নারায়ণগঞ্জ, পশ্চিমে সাভার, দক্ষিণে কেরানীগঞ্জ সবই এখন রাজুকের আওতায়। এই পুরো এলাকা নিয়ন্ত্রণের জন্য রয়েছে রাজুকের ডিটেইলড এরিয়া প্ল্যান ড্যাপ। 2016 থেকে 2035 এই সময়ের জন্য তৈরি করা এই ডিজিটাল ম্যাপ প্রায় 1,500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ভূমির ব্যবহার নির্ধারণ করে। কোথায় হবে আবাসিক এলাকা, আর কোথায় বাণিজ্যিক, আর কোথায় থাকবে জলাধার বা বন্যা প্রবাহ, সবই নির্দিষ্ট করে দিয়েছে
এই পরিকল্পনা। একই সঙ্গে জনঘনত্ব, ভবনের উচ্চতা এবং নাগরিক সুবিধাও এই ম্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করার কথা। নিয়ম বলছে এখানে কোনো আবাসন প্রকল্প করতে হলে রাজুকের অনুমোদন বাধ্যতামূলক, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। অনুমোদন তো দূরের কথা, কৃষি জমি, জলাধার, এমনকি বন্যা প্রবাহ এলাকা ভরাট করে গড়ে তোলা হচ্ছে আবাসন প্রকল্প। কোথাও কোথাও দিন দুপুরে ভরাট করা হচ্ছে নদীও। এই ঢাকা শহরটা মূলত অপরিকল্পিতভাবে মানে যত তত বিল্ডিং হয়ে যাচ্ছে, আবার নদী দূষণ, নদী ভরাট করা হয়ে যাচ্ছে। ওয়াটার বডিজ যেগুলা সেইগুলা তো ধরেন সরকারি জিনিস, তো এইগুলাতে আমরা ট্রাই করবো যাতে কোনো পলিউশন দিয়ে বা কোনো হার্ম যাতে না ঘটে এটার চিন্তা করা, এবং এগুলা ভরাট না করে, এবং সরকারি যেসব নিয়ম নীতি দেওয়া আছে ওগুলো যাতে আমরা মেনে চলি। এবার একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখা যাক। এটি একটি আবাসন প্রকল্প। এখানে জমির পরিমাণ, লোকেশন, জমির মূল্য সবই দেয়া আছে। তাদের এই ওয়েবসাইটের তথ্য বলছে এই প্রকল্পের নাম নিউ ঢাকা সিটি। এখানে প্লট সংখ্যা 1008টি। প্রকল্পের প্রতি কাঠা জমি বিক্রি হচ্ছে 13,45,000 টাকায়। নদীর পাড়ে দক্ষিণামুখী প্লটের দাম একটু বেশি, 18,75,000 টাকা। ওয়েবসাইটের সূত্র ধরে আমরা রওনা হলাম ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সড়ক ধরে কেরানীগঞ্জের পলাশপুর এলাকায়। ঠিক এভাবেই ভরাট করা হচ্ছে ধলেশ্বরী নদী। যেদিকে চোখ যায় শুধুই বালু আর বালু। নিষেধাজ্ঞা অমান্য করে ভরাট করা হয়েছে কৃষি জমি। প্রায় 600 বিঘার বেশি জমিতে গড়ে তোলা হয়েছে আবাসন প্রকল্প নিউ ঢাকা সিটি। এই ফুটেজে দেখা যাচ্ছে প্রকল্পের সীমানা প্রাচীর, কিন্তু প্রাচীরের বাইরেও দখল করা হয়েছে নদীর জায়গা। এভাবেই বাল্ক হেড দিয়ে বালি ফেলে ক্রমাগত ভরাট করা হচ্ছে পুরো এলাকা, যেখানে আগে ছিল 3 ফসলি জমি। আলু লাগাইতো, ধান লাগাইতো, ধান উড়ায় আলু উড়ায় আবার পাতা লাগাইতো, গাছ তরকারি লাগাইতো। এখন তো আলু, পটল, আলু, তারপর বর্ষাকালে ধান, ইরি ধান, বাবা ধান। কয় ফসলি জমি ছিল? এই 4-5 ফসল হতো। এখানে চাষ হইতো আপনার ফসলাদি চাষ হইতো, কি ফসল? ধান, চাঁদ, তারপর তিল, সরিষা সব কিছু চাষ হইতো। কয় ফসলি জমি ছিল? এই 3 ফসলি 4 ফসলি। প্রকল্প ঘুরে দেখতেই বেরিয়ে আসতে থাকলো আরও স্থাপনা। নদীর তীর ঘেঁষে নির্মাণ করা হয়েছে নিউ ঢাকা সিটি ইন নামে একটি রিসোর্ট। কটেজ, কিডস জোন, ফুড কোর্ট সবই আছে এখানে। কিন্তু এই সব আয়োজন, এই সব স্থাপনা কি একই প্রতিষ্ঠানের? উত্তর খুঁজতে আমরা ঘেঁটে দেখি প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট বলছে সবই একটি গ্রুপের অধীনে, যার নাম প্রিমিয়াম গ্রুপ, যার সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে আবাসন, রিসোর্ট, সম্পত্তি ব্যবস্থাপনা, এমনকি নিরাপত্তা প্রহরী সরবরাহকারী প্রতিষ্ঠানও। একই গ্রুপের ছায়ায় এতগুলো প্রতিষ্ঠান, তাহলে এই সাম্রাজ্যের আসল মালিক কারা? উত্তর খুঁজতে টিম 360 ডিগ্রি পৌঁছে যায় কাউরান বাজারের যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে। এই অফিস থেকে পাওয়া গেল প্রিমিয়াম প্রপার্টিসের নিবন্ধনের নথিপত্র। এসব নথিপত্র এবার আমরা বিশ্লেষণ করে দেখতে চাই। নথি বলছে 2010 সালে নিবন্ধন নেয় প্রিমিয়াম প্রপার্টিজ নামের এই কোম্পানি। এই প্রতিষ্ঠানের মোট 11 জন পরিচালক রয়েছেন। তাদের মধ্যেই মিলে যায় ক্ষমতার সঙ্গে সম্পর্কের যোগসূত্র। তালিকায় রয়েছে গাজী নাসির, যিনি অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিনের ভাই। আরেকজন জসিমের স্ত্রী খালেদা আমিন। ঠিকানা কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের সরকারি বাসভবন। নিবন্ধন তালিকার দ্বিতীয় নাম কাজী মোহাম্মদ জাহিদুল করিম। তিনি অতিরিক্ত আইজিপি কাজী ফজলুল করিমের ভাই। এছাড়া কাজী ফজলুল করিমের স্ত্রী নুজহাত ফাতেমাও রয়েছেন পরিচালক হিসেবে। নথিতে তার ঠিকানা 5/B রমনা থানা কমপ্লেক্স। এটিও পুলিশ কর্মকর্তাদের জন্য তৈরি করা সরকারি বাসভবন। পরিচালক তালিকায় রয়েছেন সাবেক পুলিশ সুপার মনির হোসেনের স্ত্রী উম্মে কুলসুমের নামও।
11 জন পরিচালকের বাকিরা হলেন ডাক্তার মাহমুদ হুসাইন ও ডাক্তার হুমায়ুন কবির খান। পেশায় দুজনই চিকিৎসক। রিয়েল এস্টেট ব্যবসায়ী আব্দুল্লাল মামুন, মিজানুর রহমান পাটোয়ারি, মোহাম্মদ রইসুল হক খান ও নুরুন্নাহার আক্তারও আছেন পরিচালকের তালিকায়। নদী ভরাট, জমি অধিগ্রহণ, আবাসন প্রকল্প সবকিছুর পেছনে যদি থাকে একই নেটওয়ার্ক, তাহলে প্রশ্ন একটাই, আইনের ঘরে বসেই কি গড়ে তোলা হচ্ছে এই আবাসন সাম্রাজ্য? আমরা আবারও সেই প্রকল্পে। স্থানীয়দের অভিযোগ, তাদের অনেককেই জমি বিক্রি করতে বাধ্য করা হয়েছে। কোম্পানিরা মনে করেন ছিটারি বাটপারি করে মনে করেন জায়গা সম্পদ সব কিনা লাইতেছে। মনে করেন জোর করে লয়ে যেতেছে গা, আপনি এক কাটা কিনছে আর এক কাটা মনে করেন জোর করে দখলে লয়ে যেতেছে গা, এই অবস্থা হইতেছে। চোখে আমরা নামতে পারি না অনেক। নদী চর বাইছে, ওই পাশ দা বেড়া দিয়া নদী ওরা দখলে নিল। চর বাইলেই জায়গা জোর আছে, ওরা আর কি চর বাইলে ওইখানটি দখল করে নেয়। এই পাশের জমি বিক্রি করছে না, আমি আমার জমিনের উপরে হারা মারি ফেলাইলে আমার জমিনের পরে ফেলাই দিছে। ওখানে এগুলি আবার কইতে গেলে হারা কইতো যেন তোমাকে জমি তোমার বেড়াদা রাখো, এই কথা কইতো। আমরা তো কেরাই ঝগড়া করবো কোম্পানির লগে, আমরা বিক্রি করে লাইছি। যে সময় বিক্রি করছে সস্তা বিক্রি করে লাইছে আমাকে 70,000 টাকা না 80,000 টাকা বিক্রি করে। তার মানে 70,000 টাকার জমি কিনে এখন তা বিক্রি করা হচ্ছে 13 লাখ টাকায়। এ বিষয়ে কথা বলার জন্য টিম 360 ডিগ্রি হাজির মহাখালীর প্রিমিয়াম গ্রুপের প্রধান কার্যালয়ে। প্রকল্পের অনুমোদন, নদী দখল, কৃষি জমি ভরাট ও জোরপূর্বক জমি কেনার বিষয়ে জানতে চাইলে তারা লিখিত প্রশ্ন চান। তবে তারা সেজন্য বেশ কিছুদিন সময় নেন। কিন্তু আমরা তো থেমে থাকতে পারি না। অনুসন্ধানে নেমে প্রিমিয়াম প্রপার্টিজের আরও বেশ কিছু প্রকল্প ও ব্যবসা বাণিজ্যের খোঁজ পেয়েছি। আপনাদেরও নিয়ে যাব সেখানে, তবে ছোট্ট আরেকটি বিরতির পর। বলছিলাম, প্রিমিয়াম প্রপার্টিজের আরও প্রকল্প ও ব্যবসা বাণিজ্যের সন্ধান পেয়েছি আমরা। রাজধানী ঢাকা থেকে শুরু করে আশপাশের এলাকাগুলোতে ছড়িয়ে গেছে তাদের ব্যবসা বাণিজ্য। সামনে স্ত্রী, ভাই, স্বজনেরা থাকলেও নেপথ্যে এসব দেখভাল করছেন পুলিশ কর্মকর্তারাই। চলুন তাহলে তাদের প্রকল্পগুলো দেখে আসা যাক। রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় চলছে এই বহুতল ভবন নির্মাণের কাজ। ধানমন্ডির গ্রিন রোড এলাকায় নির্মাণ কাজ চলছে পান্থর্ণী নামের এই বিলাসবহুল ভবনের। বসুন্ধরা আবাসিক এলাকাতেও চলছে একই প্রতিষ্ঠানের বেশ কয়েকটি ভবন নির্মাণের কাজ। আর কিছু ভবন নির্মাণ শেষে ফ্ল্যাটও বিক্রি হয়ে গেছে। এই সবগুলো ভবন নির্মাণ করছে প্রিমিয়াম প্রপার্টিজ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকে টিম 360 ডিগ্রি। প্রিমিয়াম প্রপার্টিজের ভবন নির্মাণের অনুমতি আছে কিনা জানতে আমরা হাজির হই এই ভবনে। আনুষ্ঠানিক কথা না বললেও এখানকার কর্মকর্তারা জানালেন এই প্রতিষ্ঠানের অনুমোদন ছিল 2024 সালের জুন মাস পর্যন্ত। এরপর আর নবায়ন করা হয়নি, যার কারণে চূড়ান্ত তালিকাতেও নেই তাদের নাম। এখানেই শেষ নয়, তাদের ওয়েবসাইট ঘেঁটে আরও একটি প্রকল্পের সন্ধান পাই আমরা। এটির নাম পূর্বাচল প্রিমিয়াম সিটি। সেই ওয়েবসাইটের তথ্য বলছে এখানে ব্লক অনুযায়ী জমির দাম কাঠাপ্রতি 12 লাখ টাকা থেকে শুরু করে 16,70,000 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। ওয়েবসাইটের দেয়া ঠিকানা ভুলতা গাউসিয়া এলাকায় যেতে চাই আমরা। এই সেই পূর্বাচল প্রিমিয়াম সিটি, প্রিমিয়াম গ্রুপের আরও একটি কোম্পানি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি পূর্বাচল প্রিমিয়াম সিটিতে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যেদিকে দু চোখ যায় শুধু বালু দিয়ে ভরাট করা হয়েছে। এখানকার যারা দায়িত্বরত আছে তারা বলছে এখানকার জমির পরিমাণ প্রায় 100 বিঘার বেশি।
এখানকার কর্মচারী বিল্লাল হোসেনের মুখ থেকেই শোনা যাক এই কোম্পানির মালিক কারা। আপনার স্যারের নাম কি? স্যারের নাম তো উনি কি আসে? স্যারে আমার রসিম স্যার তো আছে, রসিম স্যারে এরা চাকরি নিয়ে গেছে। মনির ভাই, মনির স্যার আরেকজন। ওই স্যারে থাকে সম্ভবত, স্যারেও তো চাকরি নিয়ে গেছে। পিএসসিতে আছে। 2019 সালে অনুষ্ঠিত পূর্বাচল প্রিমিয়াম সিটির গ্রাহক সমাবেশে পুলিশ কর্মকর্তাদের উপস্থিতি স্পষ্ট। পূর্বাচল প্রিমিয়াম সিটি এবং নিউ ঢাকা সিটির অনুমোদন আছে কিনা জানতে আমরা আবারও হাজির হই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের প্রধান কার্যালয়ে। কিন্তু এ বিষয়েও আনুষ্ঠানিক বক্তব্য না দিয়ে রাজুক জানালো এদের কোনো অনুমোদন নেই। দুটি প্রকল্পের কৃষি জমি কিংবা নদী ভরাটের দৃশ্য চোখে পড়ল ঠিক এভাবেই। নদী ভরাটের কথা শুনে চমকে উঠলেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। নদী ভরাটের সুযোগ নাই, আমাদের আইনে জলাশয় ভরাট নিষিদ্ধ আছে। যদি এই ধরনের কোনো ইনস্ট্যান্স আমরা পাই, আইনগত ব্যবস্থা নেওয়া যাবে আমাদের পক্ষ থেকে। এবং এই ভরাট যেটা ভরাট করছে সেই ভরাটটার জন্য তার নিকট থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা আছে। অর্থাৎ সে যে ভরাট করছে এটা প্রতিবেশগত যে ক্ষতি হয়েছে সেটা কিন্তু ড্যামেজ অ্যাসেসমেন্টের মাধ্যমে আদায়ের সুযোগ আছে। তবে এখানে এসে জানা গেল পরিবেশ অধিদপ্তরের কাছ থেকেও ছাড়পত্র নেওয়া হয়নি এই কোম্পানির। সরকারি চাকরির পাশাপাশি স্ত্রীদের সামনে রেখে নেপথ্যের কারিগরদের মুখোমুখি হতে চায় টিম 360 ডিগ্রি। প্রশ্ন করতে চায় জোরপূর্বক জমি কেনা, নদী দখল, কৃষি জমি ভরাটের মতো বেআইনি কাজগুলো কিভাবে করছে আইন রক্ষার দায়িত্বশীল এই কর্মকর্তারা। প্রথমে যোগাযোগ করি বাধ্যতামূলক অবসরে যাওয়া সাবেক এসপি মনির হোসেনের সঙ্গে। তিনি আমাদের সময় দেবেন বলে জানালেও পরে আর সাড়া দেননি। এবার হাজির হই শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি কাজী জসিমউদ্দিনের কার্যালয়ে। তিনি ক্যামেরা ছাড়া আমাদের তার কক্ষে যাওয়ার অনুমতি দেন। কথা বলেন অনানুষ্ঠানিকভাবে। অভিযোগের বিষয়ে জানতে এবার আমরা যোগাযোগ করি অতিরিক্ত আইজিপি কাজী ফজলুল করিমের সঙ্গে। তিনিও সাড়া দেননি। সবশেষে আমরা হাজির হই মিরপুরের পুলিশ স্টাফ কলেজে। জানতে চাইলাম প্রতিষ্ঠানের প্রধান অতিরিক্ত আইজিপি কাজী ফজলুল করিম আছেন কিনা। ভেতরে আছেন কাজী ফজলুল করিম, তবে এর মধ্যেই বাধল বিপত্তি। প্রধান ফটক খোলা পেয়ে আমরা ভেতরে চলে আসায় টনক নড়ে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের। আমাদের ফেরত পাঠানো হলো আবারও অভ্যর্থনা কক্ষে। এবার ভেতরে যেতে চাইলে তথ্য পাল্টে গেল তাদের। সব অভিযোগের বিষয়ে জানতে আমরা এসেছি মিরপুরের পুলিশ স্টাফ কলেজে, কারণ এখানকার হিসেবে কর্মরত অতিরিক্ত আইজিপি কাজী ফজলুল করিম, কিন্তু তিনি আমাদের সাথে কোনোভাবেই দেখা করতে রাজি হলেন না। এরই মধ্যে অতিরিক্ত আইজিপি কাজী ফজলুল করিমের ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে 2025 সালের 4 সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তরে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন দুদক। এই চিঠি এবং 2 ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তথ্য প্রমাণ নিয়ে টিম 360 ডিগ্রি এবার হাজির পুলিশ সদর দপ্তরে। কিন্তু পুলিশ সদর দপ্তর বক্তব্য দেওয়ার কথা বলেও আর দেয়নি। তবে আমাদের লিখিত প্রশ্নের জবাব দিয়েছে প্রিমিয়াম গ্রুপ। আমাদের সব অভিযোগ তথ্য প্রমাণ অস্বীকার করে লিখিত জবাব পাঠিয়েছে তারা।
এবার নথিপত্র নিয়ে আমরা হাজির হই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের সামনে। মূলধন তারা কোথায় পেলেন, ব্যবসা যে করছেন এবং সেটা হাজার কোটি টাকায় ব্যবসা হিসাবে রূপান্তরিত হয়েছে, সেই মূলধন কোথেকে পেলেন, সেটার সাথে বৈধ আয়ের সামঞ্জস্যপূর্ণতা আছে কিনা, এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় হচ্ছে যেভাবে এই ব্যবসা, বিশেষ করে রিয়েল এস্টেট খাতের ব্যবসা, এর মধ্যে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, জমি দখল ইত্যাদি ব্যাপকভাবে জড়িত থাকার অভিযোগ তো আছেই। এখানে পুলিশ কর্মকর্তাদের এই সুবিধাটা আরও বেশি, যেহেতু তাদের হাতে ক্ষমতা আছে, তাদের হাতে অস্ত্র আছে, অস্ত্র কর্তৃক প্রণোদিত ক্ষমতা, সেই ক্ষমতার অপব্যবহারের ঝুঁকি সবসময় থাকে এবং এক্ষেত্রে সেটিও হয়েছে কিনা সেগুলো খতিয়ে দেখা দরকার। আমাদের অনুসন্ধান যখন শেষ দিকে, ঠিক তখনই বেরিয়ে আসতে থাকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। শুধু এই 3 পুলিশ কর্মকর্তাই নন, এই ব্যবসায় বিনিয়োগ করেছেন আরও বেশ কয়েকজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরোক্ষভাবে পরিচালনা করেছেন এই আবাসন ব্যবসা। এবার তাদের উপর নজর রাখবো আমরা। দর্শক, আপনাদের কাছে যদি সুনির্দিষ্ট কোনো তথ্য বা অভিযোগ থাকে আমাদের জানাতে পারেন পর্দায় দেখানো মাধ্যমগুলোতে। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।